আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা আমার প্রতি একটু রাগান্বিত, কারণ আপনারা অনেকে অনুশীলন বাংলা ব্যাকরণ বই নিয়েছেন, যেখানে টপিক শেষে যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর অ্যান্সার দেওয়া হয়নি। আপনাদের ভালোর জন্য অ্যান্সারগুলো দিইনি, যাতে করে আপনারা টপিক পড়ে অ্যান্সারগুলো বের করেন, কারণ ওই টপিকটা পড়তে গেলে কিন্তু আপনার ওই টপিক সংক্রান্ত যত আলোচনা আছে সবকিছু কিন্তু পড়া হয়ে যাবে। আর আমার মূলত উদ্দেশ্য ছিল এইটাই, কিন্তু যেহেতু অনেকেরই পড়ার প্রতি আগ্রহ কম, তাই এখন থেকে আমরা আমাদের অনুশীলন বইয়ের বাংলা ব্যাকরণ বইয়ের যে অধ্যায় শেষে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করে দিব, আর একটু ব্যাখ্যা করে দিব, যাতে করে আপনাদের যেহেতু সামনে পরীক্ষা রয়েছে, যাতে করে আপনাদের জন্য খুব সহজ হয়, আর যাদের কাছে বইগুলো নেই তারাও যেন প্র্যাকটিস করতে পারেন। তো আজকের হচ্ছে ধ্বনি বর্ণ সংজ্ঞা ইত্যাদি যে কোশ্চেনগুলো আমাদের বইয়ের 24 থেকে 26 নম্বর পেজে যে 50টি কোশ্চেন রয়েছে সেটা নিয়ে আলোচনা। গ্রিক ভাষায় গ্রামাটিকের শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে নিয়ম শাস্ত্র, ব্যাকরণ শাস্ত্র, শব্দশাস্ত্র, ধ্বনিশাস্ত্র। রাইট অ্যান্সার হচ্ছে শব্দশাস্ত্র বা ইটিমোলজি। বাগধারা ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? আমাদের পুরাতন 9-10 বইয়ের মধ্যে বাগধারাকে বাক্যতত্ত্বের মধ্যে আলোচনা করা হয়েছে, কিন্তু বর্তমান যে বই এখানে বাগধারাকে অর্থতত্ত্বের আলোচনা করা হয়েছে। আমরা এই জন্য অর্থের প্রতি গুরুত্ব দিয়ে অর্থতত্ত্বটাকে হাইলাইট করলাম। গৌড়ীয় ব্যাকরণ এই গ্রন্থের রচয়িতাকে? উইলিয়াম কেরি, রামমোহন রায়, এন বি হেলহেড, ম্যানুয়েল দ্য অ্যাসুম্পাও। রাইট অ্যান্সার হচ্ছে রামমোহন রায়। বইয়ের অধ্যায়টা পড়লে আপনারা দেখতে পারবেন উইলিয়াম কেরির গ্রন্থের নাম কি কিংবা এন বি হেলহেডের গ্রন্থের নাম কি। শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে কি বলে? রূপ, ধ্বনি, বর্ণ, অক্ষর। অর্থযুক্ত ক্ষুদ্রাংশ এটা হচ্ছে রূপ। অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে রূপ বলে। পাণিনি কে ছিলেন? বৈয়াকরণ, ভাষাবিদ, ঔপন্যাসিক, রাজনীতিবিদ। রাইট অ্যান্সার হচ্ছে বৈয়াকরণ। পাণিনি ছিলেন একজন ব্যাকরণবিদ বা বৈয়াকরণ। ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, পদক্রম, রূপতত্ত্ব। রাইট অ্যান্সার হচ্ছে রূপতত্ত্ব। ব্যাকরণ কৌমুদী এই গ্রন্থটির রচয়িতাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, উইলিয়াম কেরি। রাইট অ্যান্সার হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে ব্যাকরণ কৌমুদী গ্রন্থটি রচনা করেন। নিচের কোন ধ্বনি বাংলায় নেই? ওষ্ঠধ্বনি, দন্তস্থ ধ্বনি, তালব্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি। কোন ধ্বনিটি বাংলায় নেই? রাইট অ্যান্সার হচ্ছে দন্তস্থ। দন্তস্থ ধ্বনিটি বাংলায় নেই। এখানে দেখেন, এখানে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, আমি বলছি ধ্বনি কোনটা বাংলায় নেই। আমি কিন্তু বলিনি বর্ণ কোনটা বাংলায় নেই। এখানে একটা অ্যানালাইসিসটা একটু দেখেন। বাংলায় দন্তস্থ ধ্বনির কোনো উচ্চারণ নাই, তবে বাংলায় দন্তস্থ বর্ণ আছে, যেটাকে আমরা অন্তস্তীয় ব বলি। বাংলায় অন্তস্তীয় বর কোনো উচ্চারণ হয় না। অনুচ্চারিত ব ফলাকে, শব্দের শুরুতে যে ব ফলাটা থাকে অনুচ্চারিত, সেটাকে আমরা অন্তস্থ ব বলি। যেমন দেখেন শাপথ, দ্বিরুক্তি, এখানে সন নিচে ব, এখানে কিন্তু কোনো উচ্চারণ হচ্ছে না। দন নিচে ব, কোনো দ্বিরুক্তি উচ্চারণ হচ্ছে না। সন নিচে ব, কোনো উচ্চারণ হচ্ছে না। এইটাকে আমরা বলি হচ্ছে অন্তস্থ ব। এই আবারও ভালো করে বুঝে নেন, বাংলায় দন্তস্থ ধ্বনির কোনো উচ্চারণ নাই, তবে বাংলায় দন্তস্থ বর্ণ আছে। দন্তস্থ বর্ণ কোনটা? অন্তস্থীয় ব। আমরা এখানে কোশ্চেনটা কি লিখছি, যে কোন ধ্বনির উচ্চারণ নেই, বাংলায় কোন ধ্বনিটি নেই, সেটা হচ্ছে দন্তস্থ, তালব্য, মূর্ধন্য এগুলো আছে। মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনির মতো উচ্চারণ হলে তাকে কি বলে? তাকে বলা হয় অপশ্রুতি, ক্ষীণায়ন, পিনায়ন, বিপ্রকর্ষ। আপনারা আমাদের ক্লাসগুলো এগুলো সংজ্ঞা পাবেন, ক্লাসগুলো যারা করেন পেইড ব্যাচ বা অনলাইন ব্যাচে। এটা রাইট অ্যান্সার হচ্ছে ক্ষীণায়ন। মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনির মতো উচ্চারণ হলে সেটাকে বলা হয় ক্ষীণায়ন। এখন এই ক্ষীণায়ন জিনিসটা কি আর পিনায়ন জিনিসটা কি একটু দেখি আমরা। অল্প প্রাণ ধ্বনি, অল্প প্রাণ আর মহাপ্রাণ ধ্বনি আপনারা জানেন, বর্গীয় 1 নম্বর আর 3 নম্বর বর্ণটা হচ্ছে অল্প প্রাণ, আর হচ্ছে 2 নম্বর এবং 4 নম্বরটা হচ্ছে মহাপ্রাণ। অল্প প্রাণ ধ্বনি যদি মহাপ্রাণ ধ্বনির মতো উচ্চারণ হয় তাহলে সেটাকে আমরা বলি পিনায়ন। যেমন দেখেন কাক, এটাকে আমরা বলি কাক। থুতু, এটাকে বলে থুথু, মানে তটা থর মতো উচ্চারণ হচ্ছে। কিন্তু মহাপ্রাণ ধ্বনি যদি অল্প প্রাণ ধ্বনির মতো উচ্চারিত হয় তাকে সেটাকে বলে ক্ষীণায়ন বা স্বল্প প্রাণতা। যেমন খাচ্ছি, এটা আসলে চয় ছ হওয়ার কথা, কিন্তু আমরা বলতেছি খাচ্ছি। চোখ, এটা খ হওয়ার কথা, অনেকে চোখ বলে। এটাই হচ্ছে ক্ষীণায়ন ও পিনায়নের মধ্যে পার্থক্য। বিসর্গর ধ্বনির উচ্চারণ কখন শোনা যায়? সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয়, বিস্ময়সূচক অব্যয়, সংকোচক অব্যয়। রাইট অ্যান্সার হচ্ছে বিস্ময়সূচক অব্যয়। আপনারা জানেন বিসর্গর উচ্চারণটা অনেক সময় হর মতো হয়। এখন দেখেন উহ, বাহ,
এই যে এই শব্দগুলা উফ বাহ এই শব্দগুলা এগুলো হচ্ছে বিস্ময়সূচক অব্যয়ে বিসর্গ ধ্বনির উচ্চারণ শোনা যায়। চন্দ্রবিন্দু মূলত কিসের পরিবর্তিত রূপ? ঘর্ষণ বর্ণের, বর্গীয় বর্ণের, আনুনাসিক ধ্বনির, স্পৃষ্ট ধ্বনির। রাইট অ্যান্সার হচ্ছে আনুনাসিক ধ্বনি। আনুনাসিক ধ্বনির পূর্ণরূপ পরিবর্তিত রূপ হচ্ছে চন্দ্রবিন্দু। পাশাপাশি অবস্থিত ও উচ্চারিত দুইটি স্বরের যুক্ত রূপকে কি বলে? দেখেন কি বলা হচ্ছে, দুইটি স্বরের কথা বলা হচ্ছে কিন্তু। পরাশ্রয়ী স্বর, অর্ধস্বর, সান্ধ্যক্ষর, যুক্তাক্ষর। রাইট অ্যান্সার হচ্ছে সান্ধ্যক্ষর। কিন্তু যদি কোশ্চেনটা করা হয়তো পাশাপাশি উচ্চারিত দুটি বর্ণের উচ্চারণকে কি বলে, তাহলে আমরা যুক্ত বর্ণ বলতাম। যদি বর্ণের কথা বলতো তাহলে মানে ব্যঞ্জন বর্ণ হইতো তাহলে আমরা যুক্ত বর্ণ বলতাম, কিন্তু এখানে স্বরের কথা বলতেছে, এটা হচ্ছে সান্ধ্যক্ষর। একটি ধ্বনিতে কয়টি প্রতীক ব্যবহৃত হয়? দুইটি, একটি, তিনটি, একাধিক। রাইট অ্যান্সার হচ্ছে একটি। একটা ধ্বনিতে একটা প্রতীকই থাকে, যেমন এ, ক, খ। ধ্বনি প্রত্যঙ্গ নয় কোনটি? ধ্বনি প্রত্যঙ্গ নয় মুখ, ঠোঁট, দাঁত, কান। রাইট অ্যান্সার হচ্ছে কান। মানে এখন ধ্বনি প্রত্যঙ্গ বলতে আমরা কি বুঝাই? এটাকে বলা হচ্ছে বাকযন্ত্র। মানুষ যেসব প্রত্যঙ্গের সাহায্যে কথা বলে তাকে বাকযন্ত্র বলে। বাকযন্ত্রগুলো দেখেন ফুসফুস, স্বরযন্ত্র, জিহ্বা, দাঁত, দাঁতের মাড়ি, তালু, আলাজিহ্বা ইত্যাদি। মানে ধ্বনি উচ্চারণের সময় যে যে অঙ্গগুলোকে আমরা ব্যবহার করি এটাকে আমরা ধ্বনি প্রত্যঙ্গ কিংবা বাকযন্ত্র বলতে পারি। উচ্চারণের একককে কি বলে? উচ্চারণের একককে ধ্বনি, অক্ষর, শব্দ, বর্ণ। এটা রাইট অ্যান্সার হচ্ছে অক্ষর। উচ্চারণের একককে বলা হয় হচ্ছে অক্ষর। আপনারা এখান থেকে এই লিস্টটা একটু দেখে নেন, কাজে লাগবে। এই দেখেন, শব্দের উপকরণ, উপাদান, ধ্বনি, বাক্যের উপাদান, শব্দ, ভাষার উপকরণ হচ্ছে বাক্য, ধ্বনি নির্দেশক চিহ্ন, বর্ণ, অর্থযুক্ত ক্ষুদ্রতম একক রূপ, উচ্চারণের ক্ষুদ্রতম একক অক্ষর, অক্ষর উচ্চারণের কাল পরিমাণ হচ্ছে মাত্রা। এগুলা পরীক্ষায় আসে, আপনারা বইয়ের মধ্যে বিস্তারিত পাবেন। এই অন্তস্তীয় জের স্থানগত উচ্চারণ কি? কণ্ঠ, মূর্ধ, দন্ত, তালব্য। রাইট অ্যান্সার হচ্ছে তালব্য। এই দেখেন প্রত্যেকটা বর্ণের উচ্চারণের দেখেন কণ্ঠ বর্ণ কোনটা, তালব্য বর্ণ কোনটা। এই দেখেন তালব্য বর্ণের মধ্যে এই যে অন্তস্থ, অন্তস্তীয় জ রয়েছে। নিচে কোনটি স্বরান্ত অক্ষর আছে? স্বরান্ত বলতে কি বোঝায়? কোন শব্দের শেষে স্বরধ্বনির উচ্চারণ হয়েছে? দেখেন আশা, পবন, দহন, আম। দেখেন পবন, দহন, আম, এই লাস্টে কোনো স্বরধ্বনির উচ্চারণ নাই। তা আশা শব্দের শেষে দেখেন একটা স্বরধ্বনির উচ্চারণ আছে। এটাকে বলা হচ্ছে নিচে কোনটি স্বরান্ত অক্ষর। বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণ কয়টি বা সরল বর্ণ কয়টি? 39, 50, 11, 25। রাইট অ্যান্সার হচ্ছে 50টি। 50টি হচ্ছে বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণ। বাংলা ভাষায় মোট ধ্বনি কতটি? মোট ধ্বনি চাইছি আমরা 50টি, 37টি, 11টি, 39টি। রাইট অ্যান্সার হচ্ছে 37টি। স্বরধ্বনি হচ্ছে 7টা, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা। ধ্বনি আর বর্ণ কিন্তু এক না, যারা ক্লাস করছেন এটা জানেন। ধ্বনি আর বর্ণের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের ডিটেলস এখানে দেওয়া রয়েছে। মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি, এই পদটি প্রথম কে প্রকাশ করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর শহীদুল্লাহ, জর্জ গ্রিয়ারসন, সুকুমার সেন। রাইট অ্যান্সার হচ্ছে জর্জ গ্রিয়ারসন। জর্জ গ্রিয়ারসনই প্রথম এই মত প্রকাশ করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তারপরে, মানে জর্জ গ্রিয়ারসনের রেফারেন্সটা কিন্তু উনি উল্লেখ করেছেন। এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ভুল অ্যান্সার হয়। এটা নিচের কোনটি দ্বি স্বরধ্বনি নয়? দ্বি স্বরধ্বনি বলতে বোঝাচ্ছে দুইটা স্বরধ্বনি নাই কোনটাতে? দেখেন বিবি দুইটা আছে, লিলি দুইটা আছে, হ্রদ, ইয়ে। হ্রদ শব্দের মধ্যে দেখেন দর মধ্যে কোনো স্বরধ্বনি নাই, তাহলে রাইট আনসার হচ্ছে হ্রদ। বাংলায় মূর্ধন্য ও দন্তন্য বর্ণে দতিত ধ্বনি দুটিতে কি আছে? মানে দন্তন্য এবং মূর্ধন্যর মধ্যে উচ্চারণগত কি পার্থক্য আছে, ঐক্য আছে, অসমতা আছে, বৈসাদৃশ্য আছে। রাইট অ্যান্সার হচ্ছে ঐক্য, কারণ এই দুইটা ধ্বনির মধ্যে উচ্চারণে কোনো পার্থক্য নেই। নিচের কোন বর্ণটি শব্দের শুরুতে আসে? ড়, উ, ই, অন্তস্থ, মূর্ধন্য। এখানে কোশ্চেনটা করা হচ্ছে নিচের কোন বর্ণটি দ্বারা শব্দের শুরু হয়? রাইট অ্যান্সার হচ্ছে মূর্ধন্য। যেমন আমরা বলি নিজন্ত ধাতু। এখান থেকে আপনার একটা বিষয় দেখে নিই, সাধারণত 9টি বর্ণ কখনো শব্দের শুরুতে আসে না। সেটা হচ্ছে উ, ই, অন্তস্থ, ড়, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই 9টা বর্ণ কখনো শব্দের শুরুতে আসে না। অভিধানে ক্ষীয় বর্ণ কোথায় বসে? হ এর পর, ক এর পর, স এর পর, খ এর পর। রাইট অ্যান্সার হচ্ছে কর পর। তাহলে এখন আমরা দেখি অভিধান আর সাধারণ বর্ণনা ক্রমের মধ্যে পার্থক্য কি। দেখেন এটা হচ্ছে সাধারণ বর্ণনা ক্রম, প্রথমে আছে। অভিধানের মধ্যে দেখেন এই যে খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এটা কিন্তু ঔর পরে আসে, ক্ষীয় আসে কর পরে। তারপর দেখেন অন্তস্তীয় জর পরে কিন্তু অন্তস্থ আছে, ডর পরে কিন্তু ড আসে।
এই যে অভিধানের বর্ণনাক্রম, এটা ভালো করে দেখে নিয়েন, পরীক্ষা অনেক সময় কিন্তু আসে এটা। স্ন, এই যুক্তাক্ষরের বিশ্লিষ্ট রূপ কি? সযোগ ইয়, সযোগ দন্তন্য, সযোগ মূর্ধন্য নাকি সযোগ উ? রাইট অ্যান্সার হচ্ছে সযোগ মূর্ধন্য। আপনারা আমাদের কোর্সে অ্যাড হইতে পারেন। এই যে কোর্স, অনলাইন কোর্স বাংলা ব্যাকরণ সাধারণ জ্ঞান প্রথম পত্রের এই যে কোর্স, এই কোর্সগুলোতে আপনারা অ্যাড হইতে পারেন। আবার অফলাইনেও আপনারা কোর্সে অ্যাড হইতে পারেন। আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পাবেন। আর এই দেখুন আমাদের সিলেবাস, ব্যাকরণ সম্পর্কিত সিলেবাস, মোট 36টা ক্লাস, একদম A to Z, এইচএসসি, এসএসসি, বিসিএস সব কিছু শেষ করা হবে। আর এই দেখুন সাধারণ জ্ঞানের সিলেবাস, সাধারণ জ্ঞানের এখানে প্রায় 60টা ক্লাস আছে, 50টি ক্লাস এক্সট্রা আরো 10টা ক্লাস হবে। আপনারা চাইলে এখানে অ্যাড হইতে পারেন। লাঞ্ছনা শব্দের যুক্ত বর্ণের বিশ্লিষ্ট রূপ কোনটি? ইয় চ, জ ইয়, ইয় ছ, ন ছ। রাইট আনসার হচ্ছে ইয় ছ, এটা হচ্ছে লাঞ্ছনা। নিচের কোন শব্দের 4টি আলাদা বর্ণের যুক্ত রূপ আছে? 4টি আলাদা বর্ণের যুক্ত রূপ। দেখেন এখানে কি বলা হচ্ছে? আলাদা বর্ণের। তু প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা। রাইট আনসার হচ্ছে তৃতীয়টা। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এখানে কি কি রয়েছে? ত, ত, রস্যু, জ ফলা। দেখি আমরা এটার বিশ্লেষণ একটু। দেখেন এখানে 1 আর 3 এর মধ্যে আপনাদের ঝামেলা লাগতে পারে। দেখেন এই তয়, ত, জ ফলা, রস্যু, দেখেন এখানেও 4টা আছে, এখানে ইয় খ, উ খ দিয়ে যেটা এখানেও 4টা আছে। তাহলে কোনটা হবে? তাহলে কোনটা হবে? রাইট অ্যান্সার হচ্ছে আমরা দিছি গ। কেন গ দিছি? কারণ দেখেন এখানে কোশ্চেনটা করা হয়েছে আলাদা বর্ণ, আলাদা আলাদা বর্ণ হবে। দেখেন এখানে তয়, ত এটা কিন্তু একসাথে বর্ণ, তয়, ত দুইটা একই বর্ণ, কিন্তু দেখেন ইয় খ এটা কিন্তু আলাদা বর্ণ। এই জন্য রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু গ। ওকে, ধ্বনি উচ্চারণে যেসব প্রত্যঙ্গ জড়িত থাকে তাদেরকে একত্রে কি বলা হয়? শ্বাসনালী, স্বরযন্ত্র, বাকযন্ত্র, সবগুলোই। রাইট অ্যান্সার হচ্ছে বাকযন্ত্র। একটু আগে আমরা এটার সংজ্ঞা দেখেছি। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে? সাধু ভাষা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার, উইলিয়াম কেরি। রাইট অ্যান্সার হচ্ছে রামমোহন রায়। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? কবিতার পংক্তিতে, নাটকের সংলাপে, গানের কলিতে, গল্প বর্ণনায়। রাইট অ্যান্সার হচ্ছে নাটকের সংলাপে অনুপযোগী। সাধু রীতিতে উ ও গ এর স্থলে চলিত রীতিতে কোন বর্ণ ব্যবহার হয়? রাইট অ্যান্সার হচ্ছে উ। যেমন আমরা লিখি ভাঙ্গা, ভাঙ্গা থেকে আসে ভাঙা, হ্যাঁ, উ। রঙিন, রঙিন। চকিত হয়ে, এই শব্দটির চলিত রূপ কোনটি? চকিত হয়ে, চকিতে, চমকে, অবাক হয়ে। রাইট অ্যান্সার হচ্ছে চমকে, এটাই হচ্ছে চকিত হয়ে শব্দের চলিত রূপ। বাংলা প্রথম সমার্থক শব্দের অভিধান বা থিসরাস লিখছেন কে? অনেকে এখানে একটা ভুল অ্যান্সার দেওয়া রয়েছে, অশোক মুখার্জি, ডক্টর শহীদুল্লাহ, জগন্নাথ চক্রবর্তী। রাইট অ্যান্সার হচ্ছে হাবিবুর রহমান। হাবিবুর রহমানই প্রথম বাংলায় থিসরাস লেখেন। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কি বলে? অক্ষর উচ্চারণের কাল পরিমাণ, একটু আগে আপনাদেরকে একটা চার্ট দেখিয়েছি, ধ্বনি, জ্যোতি, মাত্রা, ছেদ। রাইট অ্যান্সার হচ্ছে মাত্রা। এই জন্য দেখবেন কবিতার মধ্যে কিন্তু মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়। যে সকল শব্দ তাদের আবিধানিক অর্থে ব্যবহৃত না হয় অন্য কোনো অর্থে ব্যবহৃত হয় তাকে কি বলে? ব্যঙ্গার্থ, বাগধারা, লক্ষ্যার্থ, বাচ্যার্থ। রাইট অ্যান্সার হচ্ছে লক্ষ্যার্থ। এখন এই ব্যঙ্গার্থ আর লক্ষ্যার্থর মধ্যে একটু আপনাদের কাছে কনফিউশন লাগতে পারে কিছু বিষয়। দেখি বাচ্যার্থ কি? শব্দের আবিধানিক অর্থে যেটা ব্যবহার হয় সেটাকে আমরা বলি বাচ্যার্থ। যেমন দেখেন কাঁচা আম, এটাকে আমরা বলতেছি অপরিপক্ক আম। লক্ষ্যার্থ কাকে বলে? যে সকল শব্দ তাদের আবিধানিক অর্থে ব্যবহার না হয় অন্য কিছু বোঝায়, সাধারণ কথাবার্তা, যেমন অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা। আর ব্যঙ্গার্থ কি? দেখেন বাচ্যার্থ কিংবা লক্ষ্যার্থ প্রকাশ না করে নতুন কোনো গভীর ব্যঞ্জনাপূর্ণ, যেটাকে আমরা বলতে পারি ব্যঙ্গ করা বা অন্য কিছু বুঝায়, মানে ব্যঙ্গ করা টাইপের কিছু বুঝায় বা আরো গভীরে বুঝায়, সেটাকে আমরা বলি ব্যঙ্গার্থ। যেমন দেখেন পটল তোলা, এটাকে আমরা বলতেছি মারা যাওয়া। পটল তোলায় মারা যাওয়া, এটা পটলের সাথে মারা যাওয়ার সম্পর্ক কি? ভারতীয় আর্য ভাষা বিকাশের কয়টি স্তর রয়েছে? 3, 2, 4, 5। রাইট অ্যান্সার হচ্ছে 3। প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং আধুনিক ভারতীয় আর্য ভাষা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণ পরিচয় গ্রন্থে কয়টি স্বরবর্ণ ছিল? 16টি, 12টি, 11টি, 10টি। রাইট অ্যান্সার হচ্ছে 12টি। আপনারা একটু দেখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা বর্ণ নিয়ে যেই গ্রন্থটা লিখেছেন এখানে উনি 12টি স্বরবর্ণ দিয়েছিলেন। 12টি স্বরবর্ণ, এই দেখুন এই স্বরবর্ণ অ, আ, রস্বই দীর্ঘ, রস্ব ধরে রি, লি, এ, ওই, ও। পরবর্তীতে সে রি, লি যেটা এটা আমরা বাদ দিয়ে দিই। আর ব্যঞ্জন বর্ণ ছিল তখন 40। বাংলাদেশের কোথায় সর্বপ্রথম প্রেস প্রতিষ্ঠিত হয়? গোয়া, কলকাতা, ঢাকা, রংপুর। রাইট অ্যান্সার হচ্ছে রংপুর। রংপুরে রংপুর বার্তাবহের আপনারা জানেন, রংপুরই হচ্ছে প্রথম প্রেস হয়। ঢাকার প্রথম সাহিত্য পত্রিকার নাম কি? আঙুর, শিখা, কবিতা কুসুমাবলী, নীল দর্পণ।
রাইট অ্যান্সার হচ্ছে কবিতা কুসুমাবলী, এটা হচ্ছে ঢাকার প্রথম প্রেস। বিশেষজ্ঞ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বিশেষ যোগ অজ্ঞ, বিশেষ যোগ গ, বিশেষ বিশ যোগ অজ্ঞ, বিশেষণ যোগ গ। রাইট অ্যান্সার হচ্ছে বিশেষ যোগ গ। স্থ বর্ণের যুক্ত রূপ কোনটি? স যোগ থ হ, ন যোগ থ, স যোগ থ, স যোগ খ। রাইট অ্যান্সার হচ্ছে স যোগ থ, যেমন আমরা বলি না স্থল, এ টাইপের। দুটি ব্যঞ্জন বর্ণ পাশাপাশি বসে সংযুক্ত রূপে উচ্চারিত হলে তাকে আমরা কি বলি? যুগ্ম ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, লগ্ন ব্যঞ্জন, সান্ধ্যক্ষর। রাইট অ্যান্সার হচ্ছে যুক্ত ব্যঞ্জন। মাতৃভাষা হিসাবে বিশ্বে বাংলা ভাষার অবস্থান কত? পঞ্চম, সপ্তম, নবম, ষষ্ঠ। রাইট অ্যান্সার হচ্ছে পঞ্চম। একটা অপশন হচ্ছে সর্বাধিক ব্যবহৃত ভাষা, একটা হচ্ছে মাতৃভাষা হিসেবে ব্যবহৃত ভাষা। সর্বাধিক ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি, কিন্তু মাতৃভাষা হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মান্দারিন, যেটা চায়নার। ঠিক সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলা ভাষা হচ্ছে সপ্তম, কিন্তু মাতৃভাষা হিসেবে ব্যবহৃত ভাষার মধ্যে বাংলা ভাষা হচ্ছে পঞ্চম। নিচের কোনটি অর্থবোধক শব্দের উদাহরণ? খ, গ, ব, দ। এটা রাইট অ্যান্সার হচ্ছে খ। এখন প্রশ্ন আসতে পারে, কিছু কিছু বর্ণ আছে যেগুলো একটা বর্ণই অর্থ প্রকাশ করে, একটা বর্ণই অর্থ প্রকাশ করতে পারে। এই দেখেন এই বিষয়টা, যেমন দেখেন ক, ক অর্থ বাতাস, খ অর্থ আকাশ, গ অর্থ গমনকারী। এরকম ভাবে দেখেন কিছু বর্ণ আছে যেগুলো একটা বর্ণই একটা অর্থ প্রকাশ করতে পারে। এখান থেকে এই কোশ্চেনটা হয়েছে যে নিচের কোনটি অর্থবোধক শব্দের উদাহরণ। বইয়ের মধ্যে দেখবেন এগুলো আছে বিস্তারিত। ময়না তদন্ত শব্দে ময়না কোন ভাষার শব্দ? ময়না সংস্কৃত, ফার্সি, আরবি, বাংলা। রাইট অ্যান্সার হচ্ছে আরবি, এটা ময়না, এখান থেকে আসছে ময়না। বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন কে? আচ্ছা, পঞ্চানন কর্মকার, হ্যালহ্যাট, মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার, উইলকিন্স। এখানে পঞ্চানন কর্মকার আর উইলকিন্স এর মধ্যে ঝামেলা লাগবে। রাইট অ্যান্সার হচ্ছে পঞ্চানন কর্মকার, উনি হচ্ছে প্রথম নকশা করেন, কিন্তু এর আধুনিক রূপ দেন হচ্ছে উইলকিন্স। নিচের কোনটি খরষ্ট লিপির উদাহরণ নয়? খরষ্ট লিপি আপনারা জানেন, যেটা হচ্ছে ডান থেকে বামে আসে। এখানে বলছে দেখেন খরষ্ট লিপির উদাহরণ নয়, হিন্দি, আরবি, উর্দু, ফার্সি। আরবি, উর্দু, ফার্সি সবগুলোই কিন্তু আপনার ডান থেকে বামে আসে, হিন্দিটা বাম থেকে ডানে যায়। রাইট অ্যান্সার হচ্ছে হিন্দি। নিচের কোনটি ব্যতিক্রম? এই ব্যতিক্রমের অর্থ আপনারা অনেকে বুঝতে পারবেন। আজকে এলবিডব্লিউ, ডেঙ্গু, এনওসি, এমএলএ, এটার মিনিংটা কি? আচ্ছা, এটার অ্যান্সারটা বের করার জন্য আমরা একটা জিনিস দেখি। দেখেন মুন্ডমাল শব্দ কাকে বলে? কোন শব্দগুচ্ছের প্রথম শব্দ থেকে নিয়ে যে ধ্বনিগুলো নিয়ে একটা শব্দ গঠন করলে সেটাকে বলি আমরা মুন্ডমাল শব্দ। যেমন ভিআইপি, এটাকে আমরা বলি ভেরি ইম্পর্টেন্ট পারসন। হ্যাঁ, এইবার অপশনগুলো আমরা দেখি। এলবিডব্লিউ লেগ বিফোর উইকেট, ডেঙ্গু, এনওসি যেটা খেলোয়াড়দের ক্ষেত্রে নন অবজেকশনাল সার্টিফিকেট, এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? ডেঙ্গু, কারণ ডেঙ্গু কোনো মুন্ডমাল শব্দ না। বাংলা একাডেমির সূত্রে স্পৃষ্ট ধ্বনি কতটি? আমাদের আগের বইয়ের মধ্যে ছিল স্পৃষ্ট ধ্বনি 25টি, না, বাংলা একাডেমির সূত্র অনুসারে স্পৃষ্ট ধ্বনি কি 16, 25, 28, 18? রাইট অ্যান্সার হবে 16। বাংলা একাডেমির সূত্র অনুসারে স্পৃষ্ট ধ্বনি হচ্ছে 16টি, দেখবেন বইয়ের মধ্যে বিস্তারিত দেওয়া আছে, অনুশীলন বইয়ের মধ্যে। ঢাকার প্রথম প্রেসের নাম কি? বার্তাবহ প্রেস, বাংলা প্রেস, ঢাকা প্রেস, ফরিদপুর প্রেস। এখানে বলা হচ্ছে ঢাকায় প্রথম প্রেসের নাম কি? অনেকে আমরা বাংলা প্রেস দিই, এটা আসলে ভুল। রাইট অ্যান্সার হবে ঢাকা প্রেস। এই ঢাকা প্রেস থেকে ঢাকা নিউজ নামে একটা পত্রিকা বের হইতো, ওইখান থেকে বাংলা ছাপার অক্ষরে কিছু বের হইতো না। বাংলা প্রেস থেকে পরবর্তীতে নীল দর্পণ বই, কবিতা কুসুমাবলী বইটা বের হয়, কিন্তু ঢাকার প্রথম প্রেসের নাম যদি বলা হয় তাহলে সেটাকে আমরা বলবো ঢাকা প্রেস। তো আশা করি আপনারা প্রথম পার্টের সলিউশনটা আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে আপনাদের অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকলে তবে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন আর বইগুলো পড়ার চেষ্টা করবেন। আমাদের 3টা বই রয়েছে আপাতত, 3টা বই আপনারা দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের ওয়েবসাইটগুলো ভিজিট করবেন, আমাদের ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে আরো অনেক বিস্তারিত জিনিস পাবেন। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।